হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো ট্রেলার নিয়ে কথা বলবো এবং কয়েকটা লেটেস্ট আপডেটস আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম যে ট্রেলারটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে অ্যানাকন্ডা। তো অ্যানাকন্ডা 1987 এসেছিল, আমরা ছোটবেলায় দেখেছি, এবং তারপরে পার্ট 2 যেটা এসেছিল হান্ট ফর দ্য ব্লাড অর্কিড, এই দুটো ছবি আমার খুব পছন্দের ছবি। ফার্স্ট পার্টটা তো স্পেশালি, সেকেন্ডটাও খুবই ভালো ছবি। এবং তার পরবর্তীতে অ্যানাকন্ডার যে পার্টস গুলো হয়েছে সেগুলো ডাইরেক্ট টু টেলিভিশন ইত্যাদি ওইসবে এসেছিল, অফ স্প্রিং বলে একটা এসেছিল, ওগুলো অতটা ভালো মানে ওয়েল মেড ফিল্ম নয় আর কি। সেকেন্ড পার্টটাও খুব ভালো ছিল আর ফার্স্ট পার্টটা তো খুবই ভালো আর কি। এবার তার পরবর্তীতে এই 1997 যে অ্যানাকন্ডাটা, সেটা আর কি একটা রিবুট টাইপের হচ্ছে, এটা আপডেট ছিল আর কি, অনেকদিন ধরেই আপডেট ছিল। এবার কি বানাবে, এবার অ্যানাকন্ডা বলতে আপনার যে মাথায় যে ছবিটা আসে সেটা এই ছবিটা হয়নি, এবং এই ছবিটা খুব মজাদার ছবি হয়েছে। বেসিক্যালি দেখুন, এটা তো একটা ক্রিচার হরর টাইপের আর কি ট্রিটমেন্টটা হয় অ্যানাকন্ডার। এবার সেটা থেকে ওরা ব্রেক করে, হরর আছে ডেফিনেটলি, ক্রিচার বেসড হরর সেটা আছে, তার সাথে ওরা এবারে কমেডিও অ্যাড করেছে। ঠিক আছে, জ্যাক ব্ল্যাককে নিয়েছে, পল ডার্টকে নিয়েছে, এবং তারপরে এখানে প্রচুর কমেডি অ্যাড করেছে। তো বেসিক্যালি প্রিমাইসটা হচ্ছে এরকম যে কিছু ফিল্ম মেকার আছে যাদের আর কি খুবই অবস্থা খারাপ, এবং তারা একটা অ্যানাকন্ডাদেরকে নিয়ে ছবি বানাতে চাইছে। তারা গেছে এবং একদম ইন্ডি স্টাইলে তারা শুট করবে। এবার একটা অ্যানাকন্ডা ওরা জোগাড় করেছে, একটা স্নেক ট্রেনার রয়েছে যে স্নেক কন্ট্রোল করতে পারে। এবার সেই অ্যানাকন্ডাটাকে নিয়ে ওরা শুট করা শুরু করে, জ্যাক ব্ল্যাক ডিরেক্ট করছে, এবং সেখান থেকে সেই যে অ্যানাকন্ডাটাকে ওরা হায়ার করেছিল সে মারা যায়। এবার তারপরে ওরা জঙ্গলের মধ্যে, এবার ওদের কাছে এত টাকার শর্টেজ, এবং ওরা ফেরত গিয়ে আর কি অন্য কিছু করতেও পারবে না, অল্টারনেটিভ কোনো অপশন নেই। তো ওদের ওই জঙ্গলের মধ্যেই কোনো একটা অ্যানাকন্ডাকে খুঁজে তার সাথে আর কি পুরো ছবিটাকে কমপ্লিট করতে হবে। এটা নিয়ে আর কি পুরো ছবিটা। এবার ওরা যখন জঙ্গলের মধ্যে যাচ্ছে, একটা কোনো বড় সাইজের রিয়েল অ্যানাকন্ডা ওদের পিছনে পড়ে যাচ্ছে, এবার সেখান থেকে কিভাবে বাঁচছে এটা নিয়ে পুরো কমেডি আর কি। তো ভাই আমার কিন্তু ট্রেলারটা মজা লেগেছে। প্রথম কথা, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা যখন পাচ্ছি না, এটা পুরো ফ্লিপ। আমি তো জ্যাক ব্ল্যাককে দেখেই ভেবেছিলাম যে কিছু একটা তো কমেডি হবে, এবং সেটা কিন্তু থ্রু আউট রয়েছে, এবং মোমেন্টস গুলো কিন্তু ট্রেলারের মধ্যে দারুণ ওয়ার্ক করে। ঠিক আছে, অ্যানাকন্ডার সাথে মানে যে অ্যানাকন্ডাটাকে হায়ার করেছে তার সাথে শুট করছিল, তারপরে যখন অ্যানাকন্ডাটা মারা যায়, তারপর একটা জায়গায় ওরা ভাবছে জ্যাক ব্ল্যাক মারা গেছে, জ্যাক ব্ল্যাককে বেট হিসাবে ব্যবহার করছে, ওই সিনটা যেটা ট্রেলারে একদম এন্ডের শটটা, সেই জিনিসপত্রগুলো, তারপর ওরা কন্টিনিউসলি শুট করে যাচ্ছে সেই জিনিসপত্রগুলো, তো মজাদার। বা প্রথম দিকে ব্যাংকে যখন লোন চাইতে গেছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু কমেডিটা খুব ভালো ওয়ার্ক করেছে। আর ডেফিনেটলি হলিউডের সিনেমা মানে স্কেল তো থাকবেই, সেখানে অ্যানাকন্ডা ইত্যাদি দেখতে পাচ্ছি। তো দেখা যাক হরর মোমেন্টস গুলো কি অ্যাকচুয়ালিতে থাকে, মানে এটার মধ্যে কমেডিটা অ্যাড করেছে, কমেডিটা ভালো ওয়ার্ক করছে। এবার ব্যাপার হচ্ছে যে অ্যানাকন্ডার মধ্যে যে জাম্প স্কেয়ারের সিনগুলো আছে, মানে সাপটা যেভাবে আসছে অ্যাটাক করছে, সেই সিনগুলোকে কি মানে দেখবেন স্ক্রিম বলে যে ছবিটা আছে, সেখানে কিন্তু স্ল্যাশারের ব্যাপারটাকে নিয়ে একটা কোথাও কি একটা স্পুফ বানানো আর কি, স্ল্যাশারটাকে নিয়ে খিল্লি করা, স্ল্যাশার যে মুভিগুলো আছে তার যে টিপিক্যাল ট্রোপস গুলো আছে সেগুলোকে নিয়ে। বাট সেটার মধ্যে কিন্তু যে মিস্ট্রি পার্টটা আছে সেটা কিন্তু অ্যাজ ইট ইজ ভালো ওয়ার্ক করে। তো সেই জিনিসটা আর কি কতটা ভালো করে এটার মধ্যে মানে হরর পার্টটা থাকে, মিস্ট্রি পার্টটা যে একটা ক্রিচার অ্যাটাক করছে সেই জিনিসটাকে সিরিয়াসলি ট্রিট করে, এবং তার সাথে কমেডিটা থাকুক, সেটা দেখা যাক কি সেই তারকাটা কিরকম ভাবে লাগিয়েছে। বাট রিয়েলি লুকিং ফরওয়ার্ড, আমার খুবই ইমপ্রেসিভ লেগেছে। এর পরবর্তীতে আমরা যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোমবাউন্ড বলে একটা ছবি আসছে, নীরজ ঘেওয়ানের ছবি, 26 তারিখে রিলিজ করবে ধর্মা প্রোডাকশন। মার্টিন স্কোরসেজি অ্যাসোসিয়েটেড রয়েছে অ্যাজ প্রডিউসার, এবং ছবিটার মধ্যে আমরা ঈশান খাট্টার, বিশাল জেটওয়া এবং জাহ্নবী কাপুরকে দেখতে পাচ্ছি। আমার ট্রেলারটা দেখুন, ভিজুয়ালি তো খুবই স্টানিং হয়েছে, যেভাবে পুরো শুট করা হয়েছে, পুরো ইন্টারন্যাশনাল একটা ফিল রয়েছে। এটা একটা ইন্ডিয়ান ছবির অ্যাস্থেটিক্স, লুক এন্ড ফিল এরকম হয় না, তো সেই জিনিসটাকে মেনটেন করা হয়েছে। পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো লাগছে, এবং জাহ্নবী কাপুরকে দিয়ে এইরকম একটা লেভেলের পারফরমেন্স বার করা, যে কটা শটে তাকে দেখা যাচ্ছে দারুণ পারফরমেন্স লাগছে। মানে জাহ্নবীর হয়তো কেরিয়ার বেস্ট পারফরমেন্স এই ছবির মধ্যে হবে। নীরজ ঘেওয়ান তাকে দারুণ ইউজ করছে। আর এছাড়া বিশাল জেটওয়া এবং আমাদের ঈশান খাট্টার দুজনেরই পারফরমেন্স খুবই ভালো, তাদের মধ্যে যে একটা বন্ধুত্বের যে বন্ডিংটা দেখতে পাচ্ছি সেটাও খুব ভালো ওয়ার্ক করছে। তো এই জিনিসপত্রগুলো তো খুব ভালো ছিল, টেকনিক্যালি ওয়েল মেড, পারফরমেন্সেস খুব ভালো লাগছে। ছবিটার যে গল্প, যে বিষয়বস্তুটা হতে চলেছে, সেটা আমাকে না পুতুল নাচের ইতিকথার কথা মনে করাচ্ছে। হোমবাউন্ড কথাটা মানে কি, যে বাড়িটা ছেড়ে বেরোতে পারছে না, মানে নিজের যে রুটস, নিজের যে আশেপাশে এনভায়রনমেন্ট, সেটাকে ছেড়ে কোথাও গিয়ে যেতে পারছে না, মানে হোম বাউন্ড। এই ব্যাপারটা কিন্তু, এই সেম থিমটা কিন্তু আমরা পুতুল নাচের ইতিকথার মধ্যেও দেখতে পাই, কিন্তু যে একটা লোক, তার মধ্যে স্কিল প্রচুর রয়েছে, কিন্তু সে সেই জায়গাটা ছেড়ে বেরোতে পারছে না। পুতুল নাচ মানে কি, একটা পাপেটের মতো হয়ে গেছে, ওই এনভায়রনমেন্টটা ওকে মানে ওখানে হোল্ড ব্যাক করে রাখছে, ও কিছুতেই ওই জিনিসটাকে ওভারকাম করে যেতে পারছে না। তো সেই জিনিসটা কোথাও গিয়ে থিমেটিক্যাল একটা সিমিলারিটি পেলাম। আপনাদেরও সেম জিনিস মনে হয়েছে কিনা অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। এবং পুতুল নাচের ইতিকথা কদিন আগে ছবিটা বেরিয়েছিল, আপনারা দেখেছেন কিনা, আমি দেখেছি, রিভিউ করিনি, আমার তো সিনেমাটা খুব ভালো লেগেছে। তো
তো যাই হোক, তো সেই থিমটার সাথে পেলাম আর কি। এবং তার সাথে ডেফিনেটলি নীরজ ঘেবানের ছবি, মানে একটা কাস্ট বেসড জিনিসপত্র নিয়ে থাকবে, যে ঈশান খাট্টার সে যেহেতু মুসলিম তাই জন্য একটা মানে ব্যাকল্যাশ ফেস করছে, সে যে অফিসে কাজ করছে, বিশাল জেটওয়ার যে লোয়ার কাস্ট থেকে বিলং করে তাই জন্য তাকে নিয়ে মানে তার ওই মানে সারনেমটা নিয়ে আর কি করা হচ্ছে। তো ওরা যতই চেষ্টা করছে, ওরা পুলিশে জয়েন করবার চেষ্টা করছে, সেটার জন্য পরীক্ষা ইত্যাদি দিচ্ছে, বাট কিছুতেই ওদের যে এনভায়রনমেন্ট, ওদের আশেপাশে সারাউন্ডিং ওদেরকে ওই জায়গাটার মানে ওই যে সোশিও ইকোনমিক স্ট্রাটাটার উপরে উঠতে দিচ্ছে না আর কি। তো সেই জিনিসটা নিয়ে একটা স্ট্রাগল হতে চলেছে, খুব ভালো লাগছে, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। বাংলা অনেকগুলো ছবির সাথে এটা মুক্তি পাবে, দেখা যাক এই ছবিটা কতগুলো শোজ পায়, আমরা দেখতে পাই কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। তো এবার আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলবো। সব থেকে প্রথম আপডেট হচ্ছে ইয়াশের টক্সিক ছবিটাকে কেন্দ্র করে তো শোনা যাচ্ছে মাইট বি এই ছবির মধ্যে আমরা ইয়াশকে ডবল রোলে দেখতে পেতে পারি, এরকম একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেট হচ্ছে A22 কে কেন্দ্র করে, মানে আল্লু অর্জুন অ্যাটলির যে ছবিটা, তো সেই ছবির মধ্যে নাকি অ্যাটলি 15 জন স্ক্রিন রাইটারকে হায়ার করেছে, 15 জন স্ক্রিপ্টের উপর কাজ করছে। ইয়েস, তারা অলরেডি শুটিং শুরু করে দিয়েছে, বাট 15 স্ক্রিন রাইটার্স কাজ করছে। মানে যেরকম ভাবে একটা ওয়েব সিরিজ লেখা হয় না, বিদেশে ব্রেকিং ব্যাড ইত্যাদি 10-12টা করে রাইটার থাকে, তো সেম জিনিস আর কি রাইটার্স রুম সেট আপ করে অ্যাটলি এই ছবিটার ক্ষেত্রে করছে। তো বোঝা যাচ্ছে এফোর্ট দিচ্ছে, এবার দেখা যাক মানে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট সেই ব্যাপারটা হয় নাকি ভালো একটা স্ক্রিপ্ট বেরিয়ে আসে। দেখা যাক অ্যাটলি সচরাচর এই ধরনের ছবি করেনি, জনরার ছবি করেনি, এবং সেটা সে কতটা ভালো করে পুল অফ করতে পারে সেটাই দেখার মতো। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে রাজা সাহেবকে কেন্দ্র করে, তো নেক্সট 5 দিনের মধ্যে রাজা সাহেবের কোনো না কোনো আপডেট আসতে চলেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে নরেন্দ্র মোদীর আরো একটা বায়োপিক হচ্ছে, বলিউডে আগে হয়ে গেছে, বিবেক ওবেরয় করেছিল, একটা ওয়েব সিরিজও হয়ে গেছে। তো এবারে সাউথ থেকে আসছে, যে উন্নি মুকুন্দন, যাকে আপনারা মার্কো ছবিতে দেখেছিলেন, তিনি এই ছবির মধ্যে থাকতে চলেছে। এবার দেখা যাক নরেন্দ্র মোদীকে আমরা মানে 6 প্যাক অ্যাপ সমেত দেখতে পাই কিনা। যাই হোক, জাস্ট কিডিং। তো যাই হোক, তো এই বায়োপিকটা হচ্ছে উন্নি মুকুন্দন লিড চরিত্রটা প্লে করছে, মা বন্দে বলে নাম ছবিটা। এবং এই ছবিটার মধ্যে কিন্তু তার জাস্ট গল্পটা দেখানো হবে না, তার সাথে তার মায়ের যে সম্পর্কটা সেটা আর কি ছবির হাইলাইট হতে চলেছে। সো দ্যাট ইজ আ ডিফারেন্ট টেক। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, মার্কো ছবির যিনি পরিচালক হানিফ আদানি, তিনি কিন্তু লর্ড মার্কো বলে একটা ছবির টাইটেল কিন্তু রেজিস্টার করেছেন, তিনি এবং প্রডিউসার মিলে রিসেন্টলি রেজিস্টার করেছে। তো একটা টাইমে শোনা গেছিল যে মার্কো 2 হবে না, উন্নি মুকুন্দন এই ছবির পার্ট হবেন না, এবং সেই সময় প্রডিউসাররা জানিয়ে দিয়েছিল যে আমরাও করবো না। তো এখন আবার তারা টাইটেল রেজিস্টার করছে, তার মানে মাইট বি তারা মার্কো 2 বানাবে, বাট উইথ সাম আদার অ্যাক্টর, উন্নি মুকুন্দনকে নিয়ে তারা বানাবে না ছবিটা। তো দেখা যাক কাকে নিয়ে মার্কো ছবিটা তারা বানায়, এবং সেই ছবিটাও সাকসেসফুল হয় কিনা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য। পরবর্তী আপডেট হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি সোলজারকে কেন্দ্র করে, তো এই ছবির শুটিং কিন্তু সেপ্টেম্বরের এন্ড থেকে শুরু হয়ে যাবে, এবং নেক্সট 2 মাস টানা শুটিং হবে, এবং তারপরে ছবিটা র্যাপ আপ হয়ে যাবে, ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটা। আর এছাড়া তার যে পরবর্তী ছবি আছে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, সেই ছবিটা শুটিং কিন্তু তিনি নভেম্বর মাস থেকে শুরু করে দেবেন আর কি। এবং সেই ছবির মধ্যে ডিওপির কাজ অমিত রায় করছেন, যিনি হচ্ছেন অ্যানিমাল ছবিতে ডিওপি ছিল, এর আগে সরকারের মতো ছবি সে শুট করে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে কমল হাসান এবং রজনীকান্তকে কেন্দ্র করে। তো রিসেন্টলি রজনীকান্ত একটা ইন্টারভিউতে জানিয়েছে যে জেলারের 6 দিন পরবর্তীতে কেরালাতে একটা শিডিউল শুরু হবে, এবং জেলার কিন্তু জুন 2026-এ মুক্তি পাবে, এটা তিনি জানিয়ে দিয়েছেন। আর কদিন আগে একটা প্রেস কনফারেন্সে আর কি নেলসন বলেছে যে আমি ছবিকে নিয়ে এখন কোনো রকম স্টেটমেন্ট দিতে চাই না, বিকজ আমি কোনো রকম স্টেটমেন্ট দিলে ছবির আননেসেসারি এক্সপেকটেশন বেশি হয়ে যাবে, ছবিটা আগে আসুক, তারপরে লোকে যা আর কি মাইন্ডসেট নিয়ে দেখবে তারা আর কি সেরকমই দেখুক। বিকজ কুলি যেভাবে ব্যাকফায়ার করেছে সেই জন্য আর কি নেলসন অনেক বেশি কনসিয়াস হয়ে গেছে, সে বলছে যে না, আমি আগে থেকে কোনো স্টেটমেন্ট দিয়ে কারোর এক্সপেকটেশন বাড়িয়ে রাখতে চাই না। যাই হোক, তো আবার রজনীকান্তের ব্যাপারে ফেরত এসেছি, তো সে জেলার নিয়ে বলেছে জুন 2026-এর আগে আমরা জেলার 2 দেখতে পাবো না আর কি, এটা প্রথম আপডেট। দ্বিতীয় হচ্ছে তিনি বলেছেন যে হ্যাঁ, আমার পরবর্তী ছবিটা হচ্ছে কমল হাসানের সাথে, এবং সেটা রেড জায়ান্ট ফিল্মস এবং রাজকমল ফিল্ম ইন্টারন্যাশনাল, এরা দুজন মিলে প্রডিউস করবে, বাট এখন কথাবার্তা চলছে, ডিরেক্টর এখনো ফাইনালাইজ হয়নি, এটা কিন্তু রজনীকান্ত নিজে বলেছেন। তার মানে লোকেশ কানাগড়া যে ছবিটা করবে কি করবে না এটা এখনো ফাইনালাইজ হয়নি, এবং কার্তিক সুব্বারাজের নাম উঠে আসছে, আপনাদেরকে কালকে আপডেটে বলেছিলাম। তো রজনীকান্ত এটা নিজের মুখেই আজকে বলে দিলেন। তো লোকেশের ছবি আমিরের সাথে হচ্ছে না, এইটা আনসার্টেন, এবং ক্যাদি 2ও হচ্ছে না ফিজ বাজেটের প্রবলেমের জন্য, আপনাদেরকে বলেছিলাম। তো দেখা যাক লোকেশ কানাগড়া যে এর পরবর্তীতে কোন ছবি করেন। আমার তো মনে হয় কোনো মানে ছোট স্টারের সাথে ছবি করা উচিত, এই লিস্টারদেরকে বাদ দিয়ে কোনো নর্মাল, যেখানে আর কি স্টারের কোনো প্রেশার থাকবে না, মানে সন্দীপ কিশনকে নিয়ে, বিজয় সেতুপতিকে নিয়ে, এরকম কোনো লেভেলের অ্যাক্টরদেরকে নিয়ে, বা আমাদের একে নিয়ে, প্রদীপকে নিয়ে, বা এরকম কেভিনকে নিয়ে, এরকম প্রচুর, ওখানে তো হিরোর তো কমতি নেই, তো তাদের কাউকে নিয়ে একটা ছবি করলে আমার মনে হয় লোকেশের এই সময় সব থেকে বেটার হবে, এবং নিজের জোনের মধ্যে কিছু একটা করলে আর কি। তো দেখতে পাচ্ছেন একটা ছবি, সেই ছবিটা কিন্তু বিজনেস করেছে, এরকম নয় যে একেবারে ডিজাস্টার হয়ে গেছে, কিন্তু সেটা যেহেতু ওয়ার্ড অফ মাউথ খারাপ হয়েছে, লোকের এক্সপেকটেশন ম্যাচ করতে পারেনি, আন্ডার পারফর্ম করেছে, সেই জন্য কিরকম হলো, সামনের পুরো লাইন আপ ঘেটে গেল।
দেখতে পেলেন তো। যাই হোক, এটা নিয়ে পরবর্তীতে আমরা ডেডিকেটেড একটা ভিডিওতে কথা বলবো। আর এর মাঝখানে এরকম আপডেট উঠে আসছে যে কামাল হাসান এর পরবর্তী ছবিটা তিনি স্টার্ট করে দেবেন আনবু আরিবুর সাথে, যে ছবিটা আর কি অনেকদিন ধরেই অ্যানাউন্স হয়ে আছে, KH237, সেই ছবিটাও স্টার্ট করে দেবেন। এবং এসইউ অরুণ কুমার, যিনি চিত্তা বলে ছবিটা বানিয়েছিলেন এবং ভিরাধিরা সুরান বলে ছবিটা বানিয়েছিলেন, তার সাথেও কামাল হাসানের একটা ছবির প্ল্যানিং রয়েছে। তো সেই ছবিটারও নাকি শুটিং স্টার্ট হয়ে যাবে। এবং এই যে রজনী কামালের যে ছবিটা, সেটা নাকি এখনো সবকিছু ফাইনালাইজ হতে, স্ক্রিপ্ট ফাইনালাইজ হতে অনেকটা টাইম লাগবে, এবং সেই জন্য ওই ছবিটা এখন হতে একটু সময় লাগবে। তো কামাল হাসান কিন্তু ইমিডিয়েটলি নিজের পরবর্তী ছবির শুটিং কিন্তু স্টার্ট করে দেবেন, এরকমই একটা আপডেট উঠে আসছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।